আগামী জাতীয় নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার মতন কঠিন একটা নির্বাচন। বাণীতে বিএনপির যিনি আপকামিং লিডার আছেন বা আমরা যদি ধরি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন নেতাকর্মীদের যে তোমরা এই নির্বাচনটাকে হালকা নিও না, মাঠে ময়দানে লুটপাট, সিন্ডিকেট, চাঁদাবাজি এগুলো করো না, কারণ এই নির্বাচনটা কোনো স্বাভাবিক নির্বাচন হবে না। আজকে সকাল 6:30 আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে, বলতেছে বাসা থেকে বের হওয়া, একটা লেখা চোখে পড়তেছে। তারপর আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সামান্য। আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যারা সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন তারপরে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান। প্রিয় দর্শক, নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে তার সকল কিছু ঘটে চলেছে, তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে আপনার সামনে তুলে ধরবো। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আগামী জাতীয় নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার মতন কঠিন একটা নির্বাচন। বাণীতে বিএনপির যিনি আপকামিং লিডার আছেন বা আমরা যদি ধরি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন নেতাকর্মীদের যে তোমরা এই নির্বাচনটাকে হালকা নিও না, মাঠে ময়দানে লুটপাট, সিন্ডিকেট, চাঁদাবাজি এগুলো করো না, কারণ এই নির্বাচনটা কোনো স্বাভাবিক নির্বাচন হবে না। এই নির্বাচনটা হবে ভিন্ন রকমের, মাঝে অনেক কিছুই ঘটতে পারে। আর এর মাঝখানে এই মুহূর্তে বিএনপির জন্য একটা বড় হেডেক হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন একটা আমূল পরিবর্তন, আর পরিবর্তনের এই ছোঁয়ায় এই জাতীয় নাগরিক কমিটির পরবর্তী টিম যারা আছেন বা রাজনৈতিক শক্তি হিসাবে যারা মাঠে আসতে যাচ্ছেন, তারা ওই জিনিসগুলি বলছেন যেগুলো অনেকাংশে ব্যক্তিগতভাবে ধরেন একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষের অন্তরের ক্ষোভ। ভাই দেখেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে, লুটপাট বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, এগুলো নিয়ে সার্জিসদের একদম কঠিন বক্তব্য। তবে এর বাহিরে আরেকটা ইস্যুতে বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি। বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে, নির্বাচনে কি আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, এই ইস্যুতে বিএনপির অবস্থান কিছুটা ধোঁয়াশাময়। বিএনপি মনে করছে বরাবরই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা এটার পক্ষে বিএনপি না। জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনের মধ্যে কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না। যদি আওয়ামী লীগ সম্পর্কে মানুষের নেগেটিভিটি থাকে তাহলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ পরাজিত হবে। আর বিএনপি চায় আওয়ামী লীগের সাথে নির্বাচন করেই কোথাও না কোথাও তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে। তবে হ্যাঁ, এখানে যারা অপরাধী আছেন, যারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, যাদের হাতে রক্তের দাগ আছে, তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। এই যখন অবস্থা, তখন জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামে সর্বশেষ যে বক্তব্য এসেছে মেহেরপুরে, জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা নতুন দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। এদেশের সব দলই রাজনীতিতে অংশগ্রহণ করবে, তবে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে করতে দেওয়া হবে না একটা রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে দিয়া এটা কি আসলে নিষিদ্ধ করার সুযোগ আছে? নো, এই দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে, তবে কাগজে কলমে নিষিদ্ধ করে জামাতকে যেমন দাবায় রাখা যায় নাই, আওয়ামী লীগকেও কিন্তু দাবায় রাখা যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। আর জাতীয় নাগরিক কমিটি তারা একটা পলিটিক্যাল দল হিসেবে তাদের যে বক্তব্য থাকবে, দাবি দেওয়া থাকবে, সেটা আরেকটা রাজনৈতিক দল সেটাকে পাল্টা কাউন্টার করবে। এখন বিএনপি ভাবছে যে এই বর্তমান সংস্কার সরকারের মাথায় হয়তো অনেক কিছু ঘুরছে, আর সেই কারণে যখনই আওয়ামী লীগের মতন দল, যেটা বিএনপির চোখের কাটা আমরা ধরতে পারি, একদম চোখের বিষ, কিন্তু সামহাও রাষ্ট্রপতি ইস্যু বলেন, সংবিধান ইস্যু বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু বলেন, এই সকল কিছুতে বিএনপি মনে করছে যে না, কোনো একটা দলের কথায় অথবা কারুর চাপে আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে বা নির্বাচন থেকে দূরে রাখার সুযোগ নাই। আওয়ামী লীগ রাজনীতি করবে বা তারা নির্বাচনে আসবে। কিন্তু আপনার এই জাতীয় নাগরিক কমিটির বক্তব্য হচ্ছে যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সমাজের নানান অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে তারা এই মতবিনিময় সভাগুলো চালিয়ে যাচ্ছে। আপনার উপস্থিত সবার মতবিনিময় শেষে আপনার দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে এবং সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে নির্বাচন ইস্যুতে চলছে নানান ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য। বিএনপি বলছে যে 5ই আগস্টের মতন আরও একটা দিন আসবে যেখানে মাঠে নামতে হবে, নেতাকর্মীদের প্রস্তুতি থাকারও নির্দেশ দিয়েছেন। অপরদিকে উপদেষ্টা আসিফ বলছেন একটা নির্বাচনের জন্য, শুধু ভোটের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি, সুতরাং সংস্কার শেষের আগে নির্বাচন না। জাতীয় নাগরিক কমিটি বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে তারা অংশগ্রহণ নিতে দিবে না। তো তারা কি পেশি শক্তি ব্যবহার করবে নাকি রাষ্ট্রের যে যন্ত্র কাঠামো শক্তি আছে? এখন রাষ্ট্রীয় যন্ত্র কাঠামোতে আপনি যদি দেখেন, এই মুহূর্তে উপদেষ্টা আসিফ বলেন, আমাদের আসিফ নজরুল ইসলাম বলেন, অথবা যারা অ্যাটর্নি জেনারেল আছেন, অথবা প্রেস উইং থেকে বলেন, কোথাও কিন্তু আওয়ামী লীগকে, ছাত্রলীগকে যেমন কমিশন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা রাজনীতি বন্ধ করার জন্য সার্জিস হাসনাত কিন্তু একটা রিট করে সেখান থেকে সরে আসছিল। সো এখানে জিনিসটা কিন্তু এত সোজা না। তবে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক কমিটি কেন চাইবে? এই জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা যে লেয়ার আছে রাজনৈতিক প্ল্যাটফর্মে ঢোকার, সেটার প্রধান দরজাটাই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যেটাতে সাম্প্রতিক সময়ে সার্জিসকে আপনার আহ্বায়ক করা হয়েছে, মুখ্য সংগঠক হিসেবে কিন্তু সেখানে তাকে কানেক্টও করা হয়েছে। তো এই অবস্থায় আওয়ামী লীগ বলেন, নির্বাচন বলেন, সংস্কার বলেন, এই সকল ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি কিন্তু একটা মুখোমুখি। আজকে সকাল 6:30 আমার বড় ভাবি আমাকে ডাক দিল বাসা থেকে, বলতেছে বাসা থেকে বের হওয়া, একটা লেখা চোখে পড়তেছে। তারপর আমি ঘুম থেকে উঠে আসার পরে দেখি এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক। কারণ আমি বগুড়া জেলা সহ সমন্বয়ক কমিটির, কারণ এখানে আমাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। আমি সকাল 8টার দিকে থানাতে গেছিলাম, ওখানে যে পরামর্শ নিয়েছি। এখন আমরা জিডি করিনি, পারিবারিকভাবে আমরা জিডি একটু পর আমরা করতে যাব। আমি এবং আমার পরিবারের বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি চাই প্রশাসনের কাছে আমার এবং আমার পরিবার সহ আমার এলাকাবাসী যেন নিরাপদে থাকে। কারণ আজকে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, আগামীকাল অন্য কাউকে দেবে না, এটা হয় না। স্বাধীন বাংলাদেশে এটা হয় না। সকালবেলা উঠে দেখা হয় যে ওইরকম লেখা, ও পাশের বাড়ির বউ তাই দেখছে, দেখা যায় ডাকছে, মনে করেন যে তার আমরা যাই দেখি তো ওইরকম। তারপরে ছেলেগুলো ডাক দেওয়া হলে ছেলেরা দিকে তো অবাক। সাধারণ মানুষ করতে পারে না, সাধারণ মানুষ এরকম সাহসী কাজ করবে না। যারা মাস্তান গুন্ড সন্তান তারা ছাড়াইলে তো কেউ করবে না, সাধারণ মানুষ এরকম করতে পারে? ওই সমন্বয়কের সঙ্গে এবং তার ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলেছি এবং আশপাশের খোঁজখবর নিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করছি আসলে কে কোন উদ্দেশ্যে এই বিষয়টি ওয়ালে লিখেছে। আমরা শনাক্ত করতে পারলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের সিভিলেও কাজ করছে গোপনীয়ভাবে। আসলে এই ঘটনার সঙ্গে কে কে জড়িত আমরা অধিক গুরুত্বের সাথে বিষয়টি। আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠে বের হয়ে হাঁটাহাঁটি করি, বের হয়ে চোখে ওই দেওয়ালের লেখাটা পড়ছে। তারপর লেখাটা পড়ে দেখার পরে দেখনু এটা হুমকি। তারপরে এই বাড়িতে আসে, মানে আমাদের দেবর হয়, তা ওই দেবরে করে ডাক দিলাম, দিয়ে দেখলাম দেখো তো এটা কী লিখছে। তারপর লেখা দেখে তাও বুঝতে পারছে যে এটা তো হুমকি, মানে যে দেখবে সেই বুঝতে পারবে যে এটা হুমকি। তা আমরা চাই এই লেখাটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা হচ্ছে যে যারা জড়িত তাদেরকে হচ্ছে যে বিচার চাই, বিচারের আওতায় আনা হয়। এটা তো রাতে লিখে দিয়ে গেছে, আমরা সকালে যখন উঠে দেখি ওইটা লেখা। তো ওই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা ছিল। এটা সুষ্ঠু তদন্ত করুক পুলিশ প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা যে তদন্ত করে যে অপরাধী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর যে লিখে গেছে তারা মনে করবে যে এটার জন্য আমরা ভয় করবো বা চুপ করে ঘরের ভিতরে বসে থাকবো, তা না, এটার জন্য আমরা প্রতিবাদ করবো। আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দান করেছি তাদেরকে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের পরিবারও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর আপনারা জানেন যে এই আন্দোলন পরবর্তী সময় যে কয়েকটা মামলা হয়েছে শহীদ পরিবারে, প্রশাসন কিন্তু এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না, জনগণের জানমালের নিরাপত্তা এখন পর্যন্ত তারা দিতে পারছে না। তাদের একটা ইস্যু যে আমাদের এই সমস্যা ওই সমস্যা, তাদের যে সমস্যাগুলো এগুলো সমস্যার বাহানা দিয়ে তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। তারা যে যথাযথ পদক্ষেপ নেওয়া বা আসামিদের গ্রেপ্তার করা এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আজকে খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, আমাদের নিরাপত্তা আমরা ঠিকমতো পাচ্ছি না। এটি খুবই দুঃখজনক এবং আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে আহ্বান জানাবো এইরকম ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা প্রত্যক্ষ পরোক্ষ দোষী রয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হোক এবং শহীদ পরিবারের যাদের মামলা করা হয়েছে, আহতরা যারা মামলা করেছে, যারা প্রত্যক্ষ দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে মানে সাবেক যে স্বৈরাচার শেখ হাসিনা ছিল, ওকে হটানোর জন্য যে আমরা আন্দোলন করেছি সেটাতে আমি সশরীরে উপস্থিত থেকে এবং নেতৃত্ব দান করেছি। আমার পরিবারের দ্বারা কারো কোনো ক্ষতি হয়নি বা ঝগড়াঝাটি বা মারামারি এরকম কোনো কিছু হয়নি। এটা সম্ভবত আমার মনে হয় এটা আন্দোলনকে ঘিরেই এটা সৃষ্টি হয়েছে। আমি এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে, যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোনো ছাত্রের উপর যেন এরকম হুমকি যেন না হয়। আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতে। দর্শক, আশা করি ভিডিওটা দেখেছেন, দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।